সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতনের পর একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সিরিয়ার সামরিক সরঞ্জাম, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ নানা গুরুত্বপূর্ণ স্থাপনা। এসব হামলার নিন্দা জানিয়ে সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছে রাশিয়া। এদিকে সিরিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো সুরক্ষিত করার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহী নেতা আবু মোহাম্মদ আল জোলানি। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। সিরিয়ার সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত তারা সিরিয়ায় ৫ শতাধিক হামলা চালিয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তারতাসের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এর মধ্যে তারতাসে অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে। উৎক্ষেপণের জন্য ক্ষেপণাস্ত্র রাখা ছিল, হামলায় সেটির বিস্ফোরণ ঘটে। এছাড়া তারতাসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার ব্যবস্থায় হামলা চালিয়েছে ইসরায়েল। এরই মধ্যে সিরিয়ায় বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দেয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস HTS এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, তিনি সিরিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো সুরক্ষিত করবেন। সিরিয়ায় বাশার আল আসাদের নিরাপত্তা বাহিনী ভেঙে দেবেন বলেও জানিয়েছেন আল জোলানি। একই সঙ্গে তিনি বলেছেন, সিরিয়ার সবচেয়ে কুখ্যাত কারাগারগুলোও তিনি বন্ধ করবেন। সিরিয়ায় একের পর এক ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, সিরিয়ায় দ্রুত স্থিতিশীল পরিস্থিতি দেখতে চায় রাশিয়া। আসাদের পতন সিরিয়ার জনগণের জন্য নতুন আশার আলো জাগিয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেছেন, সিরিয়ায় স্বৈরাচারী শাসনের অবসানের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যকে পুনর্গঠিত হতে দেখছে বিশ্ব। সিরিয়া ইস্যুতে আলোচনা করতে জর্ডান ও তুরস্ক সফরে বেরিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এ সফরের আগে হোয়াইট হাউসে পররাষ্ট্র বিষয়ক কমিটির সঙ্গে এক আলোচনায় বুধবার ব্লিংকেন বলেন, সিরিয়ায় ISIS যেন পুনর্গঠিত হতে না পারে সে বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। এদিকে সিরিয়ার বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ ও আবেদনকারীদের তথ্য নতুনভাবে পর্যালোচনা সহ বিভিন্ন কারণে ইউরোপীয় দেশগুলো সিরীয়দের আশ্রয় লাভের আবেদন প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে। আসাদ সরকারের পতনের পর বিভিন্ন দেশে বসবাসকারী সিরীয় নাগরিকরা নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাওয়ায় ইউরোপের বেশিরভাগ দেশের সরকার নিজ নিজ দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এসব আবেদন স্থগিত করার নির্দেশ দিয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। এদিকে সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। বুধবার দেশটির স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিদ্রোহীদের দেশটির সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের কবরের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় কবরের একাংশে আগুন জ্বলছে। এতে একটি কফিনও জ্বলতে দেখা যায়। হাফিজ আল আসাদ ২০০০ সালে মারা যান। এরপর তাকে তার পূর্বপুরুষের গ্রাম কারহাদায় সমাহিত করা হয়। এর আগে বিদ্রোহীদের দামেস্ক দখলের মধ্য দিয়ে অবসান ঘটে বাশার আল আসাদের ২ যুগের শাসনামলের। সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ নাগরিক প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিয়েছিল, বিশেষ করে তুরস্ক ও লেবাননে। ইউরোপের দেশগুলোতে বিপুল সংখ্যক সিরিয়ার নাগরিক শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছে। ২৪ বছরের আসাদ সরকারের পতনের পর আশার আলো দেখছেন সিরিয়ার সাধারণ মানুষ। একে একে ফিরে আসছেন মাতৃভূমিতে। দেশ জুড়ে চলছে আনন্দ উল্লাস। প্রায় ২ সপ্তাহের অস্থিরতা কাটিয়ে প্রাণ ফিরতে শুরু করেছে দেশটিতে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। গত ২ সপ্তাহের পাল্টাপাল্টি হামলা আর আতঙ্কের পর প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সিরিয়ার সাধারণ মানুষ। ২-৩ সপ্তাহ আগেও যেখানে আতঙ্ক বিরাজ করত, সেখানে এখন দেখা মিলছে উল্লাসরত সিরীয়দের। এমন পরিস্থিতিতে শত শত যানবাহনে সিরিয়ার সীমান্তে ভিড় জমাচ্ছেন বিভিন্ন দেশে বসবাসরত সিরীয় উদ্বাস্তুরা। যেসব নাগরিকরা প্রতিবেশী তুরস্ক ও লেবাননে আশ্রয় নিয়েছিলেন, তারা এখন ফিরতে শুরু করেছেন। বহু শরণার্থীকে দেখা গেছে সীমান্ত দিয়ে সিরিয়ায় প্রবেশ করেছেন। স্বৈরাচারের পতনে নিরাপদে দেশে ফেরার তোড়জোড় করছেন তারা। এখানে আমাদের কেউ নেই, আমরা লাতাকিয়ায় ফিরে যাচ্ছি।
সেখানে আমাদের পরিবার আছে। এখন সিরিয়ার পরিস্থিতি ভালো হতে যাচ্ছে। আল্লাহ চাইলে সেখানে গিয়ে আমরা একটা ভালো জীবন পাবো। দেশের এই নবজন্মে আশাবাদী সিরিয়ার বসবাসরত নাগরিকরাও। এত বছরের নির্বিচার হত্যা ও অত্যাচারের পর স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পেরে আনন্দ প্রকাশ করছেন তারা। এছাড়া সরকার পতনের পর ব্যবসা বেড়েছে বলে জানান সিরিয়ার ব্যবসায়ীরা। বাজারগুলোতেও উল্লেখযোগ্য হারে ভিড় দেখা যাচ্ছে। সরকারের নানা বিধিনিষেধের জন্য এতদিন স্বাধীনভাবে ব্যবসা করা সম্ভব ছিল না বলে জানান ব্যবসায়ীরা। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। আশা করি সামনে আরো উন্নতি দেখা যাবে। আগে সরকার আমাদের কাজ করতে দিত না, কিন্তু এখন ব্যবসা উন্নতির মুখ দেখছে। 2011 সালে আসাদ বিরোধী আন্দোলন শুরু হওয়ার পর সিরিয়ার গৃহযুদ্ধে কয়েক লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় 1.5 কোটি সিরীয় নাগরিক দেশ ছেড়েছেন। শুধু তুরস্কেই প্রায় 30 লাখ সিরীয় শরণার্থী অবস্থান করছেন। মনিরুজ্জামান বাবু, 71। এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিকল্পিত ষড়যন্ত্রে সিরিয়ায় আসাদ সরকারের পতন হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এমনকি সিরিয়ায় একটি প্রতিবেশী রাষ্ট্রও এক্ষেত্রে ভূমিকা পালন করেছে বলে দাবি করেন তিনি। বুধবার তেহরানে এক অনুষ্ঠানে খামেনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কমান্ড রুমের ষড়যন্ত্রে সিরিয়ার বর্তমান পরিস্থিতি বিরাজ করছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এ বিষয়ে ইরানের কাছে যথেষ্ট প্রমাণও রয়েছে। তুরস্কের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেন, সিরিয়ার একটি প্রতিবেশী দেশও এক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, তবে প্রাথমিক পরিকল্পনাকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপরও মধ্যপ্রাচ্য জুড়ে ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলনগুলো দুর্বল হবে না, বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে বলেও মন্তব্য করেন ইরানের সর্বোচ্চ এই নেতা। এতে কোনো সন্দেহ থাকা উচিত নয় যে সিরিয়ায় যা ঘটেছে তা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের ইহুদিদের একটি যৌথ পরিকল্পনার ফল। একই সাথে সিরিয়ার একটি প্রতিবেশী সরকার অর্থাৎ তুরস্ক এ বিষয়ে স্পষ্ট ভূমিকা পালন করেছে। তারা খেলছে এবং খেলা চালিয়ে যাচ্ছে। তবে আসল চক্রান্তকারী, মাস্টারমাইন্ড এবং কমান্ড সেন্টার যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। এ বিষয়ে আমাদের কাছে থাকা প্রমাণ নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই। সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যে কোনো ধরনের সহিংসতার বিপক্ষে জাতিসংঘের অবস্থান বলে জানিয়েছেন সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। তিনি আরও বলেন, ইসরায়েল সেনারা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে গোলান মালভূমিতে যে অভিযান চালিয়েছে তা অগ্রহণযোগ্য। জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফে সাংবাদিকদের কথা বলেন ডুজারিক। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর থেকে এ বিষয়ে আরও জানাচ্ছেন সহকর্মী ইমরান আনসারি। সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর দ্বারা বাশার আল আসাদের পতনের পর আবারও তৎপর হয়ে উঠেছে আন্তর্জাতিক শক্তিগুলো। সিরিয়াকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে মরিয়া এবার ইসরায়েল। একদিকে যখন সিরিয়াবাসী আনন্দে উদ্বেলিত, অন্যদিকে সিরিয়ায় সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইতিমধ্যে হামলা করেছে ইসরায়েল। মঙ্গলবার জাতিসংঘের সদর দফতরে দিনভর এ নিয়ে ছিল আলোচনা পর্যালোচনা। দুপুরে প্রেস ব্রিফিংয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিকের দৃষ্টি আকর্ষণ করা হলে সিরিয়ান ভূমির অখণ্ডতা রক্ষায় জাতিসংঘের অবস্থান স্পষ্ট করেন তিনি। এটা খুবই স্পষ্ট যে আমরা সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনের বিরুদ্ধে দাঁড়িয়েছি। সিরিয়ার ভূখণ্ড ঘেরাও করার জন্য তার প্রতিবেশীদের দ্বারা ব্যবহার করা উচিত নয়। দেশটির জনগণকে সমর্থন করার জন্য এই অঞ্চলে এবং এর বাইরের সকলের দ্বারা এটি ব্যবহার করা উচিত, যাতে সিরিয়ার সব শ্রেণী পেশার মানুষ নিরাপদ বোধ করে। সিরিয়ার অখণ্ডতা বজায় রাখতে আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান ডুজারিক। আমরা শুধুমাত্র সিরিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা এবং সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সবার কাছে আবেদন জানাতে পারি। ইসরায়েলের সাথে জাতিসংঘের সম্পর্কটি আমি মনে করি জটিল, এবং এটি এমন একটি শব্দ যা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি, কিন্তু এ সম্পর্কের অনেক স্তর রয়েছে। এটি রাজনৈতিক, মানবিক এবং শান্তিরক্ষার উপরেও। এ সময় তিনি আরও জানান, উদ্বাস্তু মানুষদের তাদের বাড়ি ঘরে ফিরে যেতে সহায়তা শুরু করেছে জাতিসংঘ। পাশাপাশি একটি বহুপাক্ষিক সরকার গঠনে সিরিয়াবাসী যেন সক্ষম হয় সে প্রচেষ্টা অব্যাহত রেখেছে জাতিসংঘ। ইমরান আনসারি, জাতিসংঘ সদর দফতর, নিউ ইয়র্ক।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় অন্তত ১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এসব হামলায় আহত হয়েছে আরও ৬৯ জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৪৪,৮০০ ছাড়িয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গত বছরের অক্টোবর থেকে চলমান এই হামলায় আরও অন্তত ১,৬৬,২৫৭ জন ব্যক্তি আহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ ধারণা করছে, উপত্যকা জুড়ে ধসে পড়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি মানুষ নিখোঁজ রয়েছে। এদিকে গাজায় প্রতিদিনই আরও তীব্র হচ্ছে মানবিক সংকট। কোনো রকম খাবার পানি ছাড়াই পুরো দিন কাটছে গাজাবাসীর। এমনকি হাসপাতালের রোগীরাও অনাহারে মৃত্যু ঝুঁকিতে রয়েছেন। কিন্তু ইসরায়েলি অবরোধের কারণে উপত্যকাটিতে ত্রাণ পাঠাতে পারছে না আন্তর্জাতিক সংস্থাগুলো। গাজা উপত্যকায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে তোলা একটি প্রস্তাব সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়েছে। নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার এ ভোট হয়। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির দাবিতে তোলা প্রস্তাব নিয়ে ভোটে ১৯৩ সদস্যের মধ্যে ১৫৮টি ভোট পড়ে দাবির পক্ষে, অনুপস্থিত ছিল ১৩ সদস্য দেশ, আর বিপক্ষে পড়ে ৯ ভোট। যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তি দেয়া নিয়ে এই ভোটাভুটিতে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের সংস্থা UNRW এর প্রতি সমর্থন প্রকাশ করা হয়েছে। এছাড়া ইসরায়েলের জাতিসংঘের কার্যক্রম নিষিদ্ধ করা হবে এমন একটি নতুন ইসরায়েলি আইনের নিন্দা জানানোর জন্য দ্বিতীয় প্রস্তাবটির পক্ষে ১৫৯টির বিপক্ষে ৯টি ভোট পড়ে ১১ সদস্য ভোটদানে বিরত থাকে। যুদ্ধবিরতি চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেখানে লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড সেন্টকম এ তথ্য জানিয়েছে। সেন্টকম এক বিবৃতিতে বলেছে, তাদের নেতা জেনারেল এরিক কুরিলা যুদ্ধবিরতির অংশ হিসেবে আল খিয়াম শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও সেখানে লেবাননের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতিস্থাপনের সময় সদর দপ্তরে উপস্থিত ছিলেন। সেন্টকমের বিবৃতিতে আরও বলা হয়, শত্রুতার স্থায়ী অবসান নিশ্চিতে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংঘাত বন্ধে এটি ভিত্তি হিসেবে কাজ করবে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে, তাদের ৭ম ব্রিগেড দক্ষিণ লেবাননের খিয়ামে তাদের অভিযান শেষ করেছে ও যুদ্ধবিরতির সমঝোতা অনুসারে ওই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশন রয়েছে। ইরানে নারীরা নতুন নৈতিকতার আইন লঙ্ঘন করলে মৃত্যুদণ্ড কিংবা সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ডের শাস্তি পেতে পারেন। আগামী সপ্তাহে কার্যকর হতে যাওয়া এই আইন ইরানি নারীদের স্বাধীনতার জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ মাসের শুরুতে ইরানের কর্তৃপক্ষ নতুন এই আইন পাশ করেছে। এতে অশালীন পোশাক, বেহায়াপনা বা খোলামেলা পোশাক পরিধানের জন্য সর্বোচ্চ ১২,৫০০ পাউন্ড পর্যন্ত জরিমানা, বেত্রাঘাত এবং ৫ থেকে ১৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। বাধ্যতামূলক হিজাব অমান্যকারীদের নারীদের গ্রেফতার বা হয়রানির চেষ্টা বন্ধে যারা পদক্ষেপ নেবে তাদেরও কারাদণ্ড বা জরিমানা হতে পারে। ব্যবসায়িক প্রতিষ্ঠান, গণপরিবহনের চালক, সংবাদ মাধ্যম, সম্প্রচার মাধ্যম এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি আইন লঙ্ঘনকারী নারীদের বিষয়ে জানাতে ব্যর্থ হয়, তবে তারাও শাস্তির আওতায় আসবে। আফগানিস্তানের রাজধানী কাবুলে ভয়াবহ বিস্ফোরণে নিহত হয়েছে দেশটির শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি। বুধবার দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণের এই ঘটনায় মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি সহ তার কয়েকজন সহকর্মী নিহত হয়েছে। খলিল হাক্কানি ছিলেন জালাল উদ্দিন হাক্কানির ভাই। তিনি দুর্ধর্ষ গেরিলা বাহিনী হাক্কানি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছিলেন। আফগানিস্তানে তালেবানের ২ দশকের বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রমের জন্য ব্যাপক পরিচিত দেশটির সশস্ত্র সংগঠন হাক্কানি নেটওয়ার্ক। মন্ত্রী খলিলুর রহমান হাক্কানির ভাই জালাল উদ্দিন হাক্কানির এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন। এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১ ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১ ইউটিউব চ্যানেল। ৭১-এর সঙ্গে থাকুন।